অবরুদ্ধ নিষেধ পর্ব ১৯ লেখিকা তেজস্মিতা মর্তুজা। তোমাদের সঙ্গে রয়েছে আমি প্রীতম। তো চলো উইদাউট ওয়েস্টিং এনি টাইম শুরু করা যাক। সন্ধ্যার আকাশে কুয়াশার আবরণ পরিবেশকে আরো গুমট করে তুলেছিল। অন্তু দাঁড়িয়ে রয় ওভাবেই শক্ত হয়ে। পলাশের যেন ধৈর্যের বিচ্যুতি ঘটল। আবার এগিয়ে গেল অন্তুর দিকে। খুলবা নাকি টেনে খুলবো? আমি একটা কথা বলতেছি, ওইটার পিছনে সাহস দেখা আবার চুপ কইরা আছো? ঠিক না। হাত বাড়ায় পলাশ। অন্তু দু কদম পিছিয়ে যায় আবার। পলাশ হাসে। তার হাসিতে হাতের লোমগুলো ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে যায় অন্তুর। অন্তু কেন যেন জয়ের দিকে তাকালো একবার। কেন তাকালো জানা নেই, তবে খেয়াল করে দেখলে তার চোখে অল্প আশা দেখতে পাওয়া যেত যেন, যা সে জয়ের কাছে করেছে। কোনো যুক্তি নেই সেই আশার, তবু অন্তুর বোধহয় সেই ভয়টা লাগে না জয়কে, যেটা পলাশের জন্য তৈরি হয়েছে এই কিছুক্ষণে। জয়কে সে চেনে। এতদিনে বহুভাবে অপমান করার পরেও জয় তার সাথে নোংরা আচরণ করেনি তেমন। তার এক মুহূর্তের জন্য মনে হলো জয় বোধহয় ঠেকাবে। জয় আরাম করে বসে বিয়ারের ক্যানে চুমুক দেয়। তার সামনে কিছু ঘটছে তেমন খেয়াল পরিলক্ষিত হচ্ছে না তার মাঝে। অন্তু চোখ বুজে হাসল। ধীরে ধীরে তার হাসি চওড়া হলো। নিজের ওপর এমন বোকা আসার কথা ভেবে তাচ্ছিল হলো নিজের ওপর। জয় নাকি ওকে বাঁচাবে। আবারও অন্তুর কাছে প্রমাণ হয়ে যায় জয় এসবের পেছনে প্রকটভাবে জড়িয়ে। আবার হাসল অন্তু। জয়ের চোখে মুখে সে স্পষ্ট লালসা দেখতে পাচ্ছে। তাকে এক নজর নগ্ন অবস্থায় দেখার লালসা। পলাশ এগিয়ে এসে আবারও একদম কাছে দাঁড়ায়। জয় এবার নিষ্পলক তাকিয়ে রয় অন্তুর দিকে। তার কোথাও একটা জিদ উঠছে। আর কেউ অন্তুর চেহারা দেখবে, যেটা তার নিজের পছন্দ, এটার জন্য রাগ হলো। অথচ বাধা দিল না এক নোংরা লোভে। এমনিতে মেয়েটার চোখ দুটো ছাড়া চেহারা দেখার উপায় নেই। এখন মেকআপটা খুলে ফেললে অন্তুর চেহারা দেখতে পাবে সে। কিছু বলল না। লোলুপ অভিভূত দৃষ্টি মেলে চেয়ে রইল অন্তুর দিকে। অধীর অপেক্ষা তার অন্তুর চেহারা অনাবৃত হবার। চেহারা দেখার চায় থেকে ঝাঁপিয়ে কেন জানি পলাশকে ঠেকানোর ইচ্ছে বা প্রয়োজনীয়তা কিছুই অনুভব করল না সে। মুহূর্তখানেকের ব্যবধানে পলাশ ক্ষুধার্ত কুকুরের মতো আঁচড়ে পড়ে অন্তুর উপর। অন্তুর বাহুটা জড়িয়ে ধরার সময় অন্তুর বুকের ওপরের ওড়নার প্রান্তটুকু পলাশের হাতের থাবায়। অন্তু হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করলে পলাশ অন্তুর হাতটা খামচে ছুঁড়ে ফেলে পিছনের দিকে। সজোরে আঘাত হানে হাতটা গিয়ে পিছনের খচখচে দেয়ালে। সাথে সাথে জ্বলে উঠল হাতটা। নিশ্চিত চামড়া ছিঁড়ে রক্ত বেরিয়ে এসেছে। অন্তুর চোখের পানি, দৃষ্টির আর্তনাদ, এতগুলো পুরুষের মাঝে কাউকে অল্প টলালো না। পলাশ অকথ্য ভাষায় গালি দিয়ে বলল, খোল শালি, ন্যাকামি মারাস। এক টানে খুলে নয়, বরং ছিঁড়ে ফেলে অন্তুর চেহারার আবরণটা। অন্তু গলা থেকে একটা সরু আহাজারি বেরিয়ে আসে। সেই আহাজারিতে চোখ তুলে তাকায় জয়। আর নজর ফেরায় না। পলাশ ঝটকা খেয়ে অল্প সরে দাঁড়ালো অন্তুকে ভালোভাবে দেখার জন্য। মেয়েটার কান্না থেমে গেছে। চোখের পাপড়ি ভেজা, অথচ পানি গড়াচ্ছে না। মুখটা লাল হয়ে আছে। চিকন ঠোঁটের কিনারা মাঝে মাঝে উত্তেজনায় কেঁপে উঠছে। তবে চোখ দুটো নিস্তেজ চেয়েছিল জয়ের নেশাক্ত দৃষ্টির দিকে। জয়ের দৃষ্টিতে শুধুই কামনা পীড়িত লালসা বোধ হয়। পলাশ হাসছে। তার হাসি কথা বলছে। বলছে, জীবনে প্রথম হয়তো বহুল আকাঙ্ক্ষার বস্তু সামনে দেখতে পেয়েছে চোখ দুটো। সে অভিভূত, সে আসক্ত। নিঃশ্বাস জোরে জোরে পড়ছে পলাশের। আশপাশে কমপক্ষে ১০-১৫ জন পুরুষ অন্তুকে গিলছিল। অন্তু তাকিয়েছিল জয়ের দিকে। হুট করে নজর ফিরিয়ে বিয়ারের ক্যানটার পাশে রেখে ঘাড় ঘুরিয়ে হাঁ করে শ্বাস ফেলল। অন্তু আবার হাসে। নিজের ওপর হাসে। নির্মম পরিণতি এবং পরিস্থিতির পেঁচাগলের সফলতার ওপর হাসল মেয়েটা। তার একটুও কান্না পাচ্ছে না। আব্বু বলতো, ছাগল যদি জবাই হয়েই গেল, সেটাকে কাবাব করা হোক, ঝোল রেঁধে খাওয়া হোক, অথবা কিমা করা হোক, ছাগলের কি আর কিছু যায় আসে? পলাশ হেসে উঠল এবার শব্দ করে। আরে বাস, তোমার বাপের ঘরে যে এরম একখানা আইটেম আছে, জানলে কি আর বেচারা। বন্ধুর চোখে আবারও সেই কাতরতা ফুটে ওঠে। পরিস্থিতিটা কেমন যেন। সে একটা মেয়ে, যাকে নিয়ে এই নির্জন ছাদে ১৫ জন পুরুষ বিনোদনে মেতেছে। তার বিনিময়ে সে তার আব্বুকে এক নজর দেখতে পাবে। জানা নেই কি অবস্থায় দেখতে পাবে। মন একদম ভালো কিছু আশা করছে না। অন্তু ধমকেছে কয়েকবার মনকে। মন ধমকের পরোয়াই করল না। সে অন্তুকে দুর্বল থেকে দুর্বল করে তুলছে। অথচ অন্তুর কান্না পেল না আর। নেকাবের একাংশ ছিঁড়ে পলাশের হাতে গেছিল। সেটা পলাশ ছুঁড়ে ফেলেছে। যে অংশটুকু অন্তুর গলায় পেঁচিয়েছিল তা সে নিস্তেজ হাতে আস্তে করে খুলে ছাদের সমতলে ছেড়ে দিল। এখন শরীরে বোরকা, বুকের ওপর এক টুকরো ওড়না আছে। সকলে দেখছে তাকে। বিষয়টা তেমন জটিল নয়। ওড়না কজন ব্যবহার করে, কিন্তু যে করে এসেছে এতগুলো বছর, বাঁচিয়ে এসেছে নিজেকে সকল লালসা নিহিত দৃষ্টি থেকে, নিজের নারীসত্তাকে, সেই অন্তুর জন্য কষ্টসাধ্য ছিল। খুব কষ্টকর। অন্তু প্রস্তুত হয় আমজাদ সাহেবকে যে কোনো হালে দেখার জন্য। অথচ কলিজার ভেতরটা এমন মুচড়ামুচড়ি শুরু করেছে। অন্তু বাঁ হাতে তর্জনী ও মধ্যমা আঙুল সজোরে চেপে ধরে বুকের মাঝখানটায়। আকাশের দিকে তাকায়। ও আকাশের মালিক, কিসের অরাজকতা বিরাজ করছে আপনার সৃষ্টি জগতে? আপনার নির্লিপ্ততার শেষ কোথায়?
এত কি করে সহ্য করেন? আপনি কেন আল কাহার নাম ধারণ করছেন না? কেন আল হালিম নাম ধারণ করে বসে আছেন এইসবের পরেও? পাপীরা কেন আপনার ক্রোধের শিকার হয়ে ধ্বংস হয়ে যায় না? সে যাকগে। আপনি বিচার করবেন না হয় পরে। আপনি তো পারেন সব সহ্য করতে। আপাতত আমাকেও সেই শক্তি দিন। এটা আমার দাবি রইল আপনার কাছে। হয় রেহাই দেবেন অথবা সবর দেবেন আমায়। আমার দাবি মানতে হবে আপনাকে। সবর দিন আমায়। আপনার মতো সবর। মেয়েটার চোখের কণা বেয়ে টপ টপ করে কয়েক ফোঁটা পানি শ্যাওলার আবরণ জেগে ওঠা ছাদের সমতলে পড়ল। আসমানের মালিক শুনল কিনা তার ফরিয়াদ জানা নেই। দুজন দুপাশে ধরে আমজা সাহেবকে নিয়ে ছাদের ঘরে প্রবেশ করল। সে জায়গাটি আলোকিত। তার পাশের অন্ধকারের ভেতর বসে আছে জয়। ঠিক যেন যাত্রাপালা দেখছে সে। অন্তু অবশ পায়ে দুকদম পিছিয়ে ছাদের কার্নিশের সাথে লেগে যায়। পুরো শরীরটা একযোগে ঝনঝন করে ঝাঁকি মেরে শিউরে উঠল। থরথর করে কাঁপে মেয়েটার শরীর। বাপের দেহ থেকে নজর সরিয়ে আকাশের দিকে তাকায় মেয়ে। ফুপানোর আওয়াজ আসে, কিন্তু চোখে পানি নেই। বাচ্চাদের মতো থুতনিটা ভেঙে এলো এবার। আর রক্ষে নেই। হাউমাউ করে কেঁদে উঠল অন্তু ছাদের এক কর্নারে টলমলে পায়ে দাঁড়িয়ে। আমজা সাহেব থরথরে কাঁপা হাতটা বাড়াতে চায়। চোখে মুখে আতঙ্ক। ডেকে ওঠেন অস্পষ্ট স্বরে, অন্তু। অন্তু চোখ বুজে ফেলে। আমজা সাহেবের মুখটা থ্যাতলানো প্রায়। শার্টের অধিকাংশ ছেঁড়া। হাতে কাটা কাটা দাগ। টলছেন উনি। চোখ খুলে রাখতে পারছিলেন না। ড্রাগ দেওয়া হয়েছে বোধহয়। মেহেদি রঙানো দাড়িওয়ালা থুতনিতে গভীর থ্যাতলানো ক্ষত। কি দিয়ে মেরেছে এরা? অন্তু এবার গাল ভেঙে গা কাঁপিয়ে কেঁদে উঠল আকাশের পানে মুখ তুলে। অথচ তার কান্নার শব্দ নেই। শুধু দেখতে পাওয়া যাচ্ছে একটা অসহায় বাপ পাগলি মেয়ে তার ক্ষতবিক্ষত বাপকে দেখে পাগলের মতো কাঁদছে। ওই কান্নার ভাবুকটিতে যে কোনো পাথরে প্রাণ সঞ্চার হলেও হতে পারে। এদিকে মানুষ পাথরকেও গুঁড়া করে কাজে লাগায়, কেটে রাস্তা বানায়। মানুষ গলবে কেন? পলাশ একজন মানুষ। দু হাত দুপাওয়ালা সৃষ্টির সেরা জীব মানুষ। সে গলবে কেন? গলল না সে। অন্তু দৌড়ে যায় আপুর দিকে। পলাশ ঝেঁপে পড়ে থাবা দিয়ে ধরে ফেলে অন্তুকে। অন্তুর পুরো শরীরটা আন্দোলিত হয় একবার পলাশের দেহের সাথে ধাক্কায়। মেয়েটার সঙ্গে সঙ্গে গুটিয়ে গেল যেন। একদম আগুনের তাপে পলিথিন যেমন কুঁচকে ঝলসে যায়, ঠিক তেমন। আমজাদ সাহেব কিছু বুঝলেন কিনা কে জানে। যত দূর সম্ভব করা ড্রাগ ওনার শরীরে। কেন দিয়েছে? ভাবকে টর্চার করলে ছেলে আসবে? এই জন্য কেউ এভাবে কোনো মানুষকে শারীরিক আঘাত করতে পারে? একদমই না। মানসিকতার উপর ভিত্তি করে এক এক মানুষ প্রজাতির তৃপ্তি ও সন্তুষ্টি এক এক জায়গায়। তেমন মানুষ যদি পিশাচ প্রজাতির হয়ে ওঠে, সে নিশ্চয়ই অপর একজন মানুষের শরীরে ব্যথায় করে ওঠে চিৎকার এবং ত্বক বিদীর্ণ হয়ে বেরিয়ে আসা লাল তরল দেখে তৃপ্তি পাবে। এখানকার মানুষদের মতো দেখতে প্রাণীগুলোকে মানুষ বলা এক ধরনের মূর্খতা। আমজাদ সাহেবের কোনো দিকে খেয়াল ছিল না। সে কেবল অবচেতন অথবা প্রায় অবচেতন চোখে মেয়েকে দেখছিলেন। পলাশের হাতের বেষ্টনীতে গলা কাটা মুরগির মতো ছটফট করছে অন্তু। তার মাথা আলগা, বুকে ওড়না ঠিক নেই, মুখে পর্দা নেই। সহ্য করতে না পেরে টলমলে মাথাটা নামিয়ে নিলেন। ভিখিরির মতো ভিক্ষে চেয়ে উঠলেন, ও পলাশ, আব্বা আমার, আমার মেয়েটাকে ছেড়ে দাও আব্বা। ও বাচ্চা মানুষ। পাপ আমার ছেলে করেছে। আমি করেছি জন্ম দিয়ে। ও তো কিছু করে নাই আব্বা। তুমি কি করছো ওর সাথে? আমার মেয়ের পর্দা কই? ও ছোট মানুষ বাপ। ওরে ছাড়ো। তুমি আমারে মারো। ও পলাশ, আমাকে মারো। দেখবে ঠিক অন্তিক আসবে। তুমি আমাকে আরো মারো। পলাশ, পলাশ শোনো, আমি আমার সব দিয়ে দেবো। তুমি কত টাকা পাও? তার ডবল ডবল দেব। পলাশ। তার বলা কিছু শব্দ বোঝা গেল। কিছু আর্তনাদ অস্পষ্ট জমা হলো কুয়াশাচ্ছন্ন প্রকৃতির হাওয়ায় বোধহয়। অন্তুর চোখে আজ ঝর্ণা নেমেছে। প্রাকৃতিক ঝর্ণাই বোধহয়। পানির ধারা থামছেই না তো। জয়া এক দৃষ্টে চেয়েছিল আমজাদ সাহেবের দিকে। ওর ভেতরটা রাগে নাকি হিংসায় অথবা জিতে জ্বলে উঠল। ও মার খেয়েছিল। ভিভি নির্বাচিত হওয়ার কয়েক মাস আগে ওকে মেরেছিল ছাত্রলীগের যুব সম্পাদক। যার বোনের ভিডিও বানিয়ে জয় মেয়েটাকে আত্মহত্যা করতে বাধ্য করেছিল, সেই ভাইয়ের নির্দেশে জয়কে শুধু জানে না মেরে বহুত মারা হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে বাঁশসই গাঁথা হয়েছিল। তার উপর লবণ না দিয়ে পার্টির ছেলেরা বিট লবণের গুঁড়া ছেটাতো। খুব চিৎকার করেছিল জয় বন্ধ করে। কই কেউ তো বলেনি সেদিন, বাপ, ছেলেটাকে ছেড়ে দাও, আর কষ্ট দিও না আমার জয়কে। ন্যাকামি যত্ত সব। সে কি বেঁচে নেই? সেসব আঘাতের দাগ এখনও প্রায় মিলে গেছে শরীর থেকে। এখন ওর রাত চলে পুরো দিনাজপুর সহ এই বাঁশের হাটে। ওর পিঠ বাঁকিয়ে হিপ বোনের ওপরে কোমর সগলানো কষের উকাতে টান ফেলা হয়েছিল। তার চিকিৎসা করতে পিঠে স্টেনলেস রড ঢুকিয়ে কতদিন হাসপাতালের বেডে মরার মতো ফেলে রাখা হয়েছিল ওকে। ওর তো বাপ মা কেউ আসেনি। বেশি পরিমাণ ড্রাগ দেওয়ার ফলে কান, নাক, এমনকি চোখের পানির সাথে রক্ত উঠে আসতো। তার জন্য এভাবে কেউ কাঁদেনি। শুধু হামজা প্রতিবেলা ঢাকা মেডিকেল কলেজে যাতায়াত করত। তরু তখন ছোট প্রায়। সে থাকতো জয়ের পাশে। কথাগুলো ভেবে কেমন কাতরে উঠল সে। আবার তাকালো আমজাদ সাহেবের দিকে।
এই অবস্থায় মেয়ের জন্য এত ছটফটানি বাপের? বাপেরা কি এমনই হয়? সব বাপ? তাইলে তার বাপ কেন তাকে ফেলে ওপারে চলে গেছে? ফেলে গেছে তাকে এই দুনিয়ায় নষ্টামি করে বেড়ানোর জন্য? ঢোক গিলল জয়। তার ভেতরে কষ্ট হচ্ছে, তা বুঝে অবাক হলো। অল্প অল্প হিংসা হচ্ছে, অন্তুর ওপর ঘেন্না আসছে। ওই মেয়ে বহুতবার অপমান করেছে ওকে ভার্সিটিতে। আজ অন্তু অপমান হয়েছে, বাঁচাতে যায়নিও। পলাশের কানে আমজাদ সাহেবের আর্তনাদ গেছে, শুধু কোনো প্রতিক্রিয়া তৈরি করতে পারেনি। পলাশ হাসল। খা খা, ডাক্তার কসাই আর আমরা যদি মানুষের অনুরোধে গলি, তাইলে এসব পেশাচারী ট্রাস্ট এজেন্সি খুলতে হবে, যেখানে মানুষ গরু সব ধরনের প্রাণীর যান বাঁচানো হবে, তাদের সব ইচ্ছা পূরণ করা হবে। ডাক্তার প্রতিদিন হাজার রোগীর মৃত্যুর ঘোষণা দেয় হাতের পাইলস চেক করে। তাদের মাঝে সব রোগীর আত্মীয়রাই চেঁচায় কাঁদে। সেখানে কোনো একজনের কাঁদা বিশেষ লাগার চান্স আছে? কসাইয়ের ক্ষেত্রেও তাই। সব গরুই ছটফটায়, উঠে পালাতে চায়। তাই বলে কি সে জবাই করে না? আমাদের কাহিনীও সেম। আপনার মায়াডারে ভাল লাগছে, সুন্দরের কাছে সকলে কাবু। আমিও। মায়াডারে ধ্যান, সব মাফ। আমজাদ সাহেব চুপ রইলেন। উনার বোধশক্তি ড্রাগের প্রভাবে বিলুপ্ত প্রায়। চারপাশ অন্ধকার দেখছিলেন। শুধু একবার পলাশকে দেখেছেন, পরের বার মেয়েকে। এবার আর পারলেনই না। ঢলে পড়লেন মেঝের উপর। ঢিপ করে আওয়াজ হলো যখন তার মাথা ছাদের উপর পড়ল। অন্তু ছটফটিয়ে ওঠে আবার। পলাশ আরো শক্ত হাতে চেপে ধরায় হাতটা। অন্তুর কাঁধে মাথা রাখে জোর করেই। কুকুর যেমন গন্ধ শোকে, ওভাবে নাক টেনে বিশ্রী আওয়াজ করে মুখ দিয়ে। অন্তু মনে মনে বারবার আল্লাহকে ডেকে উঠছিল। তার হাতের যেখানটায় পলাশ টেনে ধরেছিল, সেখানকার শিরাগুলো ফুলে উঠেছে। রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। অন্তুর এরই মাঝে নিজের ওপর তাচ্ছিলা হয়। সিনেমায় এমন দৃশ্য দেখে মানুষ, বাস্তবে তো আড়ালে ঘটে এসব। তাই মানুষ প্র্যাকটিক্যালি দেখতে পায় না। আচ্ছা, আখির সাথে কি হয়েছিল? এরাই কি করেছিল সেসব? যারা এদের শিকার হয়, তারা আর বেঁচে থাকে না মানুষকে তাদের উপর হওয়া অত্যাচারের বর্ণনা করার জন্য। তাই মানুষ কঠিন সত্যিগুলোকে আজ সিনেমার দৃশ্যের নাম দেয়। পলাশ হাত ছেড়ে এক হাতে অন্তুর চুলগুলো মুঠো করে ধরে অপরাধে অন্তুর কোমরটা পেঁচিয়ে ধরতেই জয় বলে উঠল, ছাড়েন ভাই। পলাশ মজা হিসেবে নিল, শুনল না। জয় মনোযোগ দিয়ে হাতের নখের কোণা কামড়ে পড়ল, ছাড়েন ছাড়েন, ছেড়ে দেন ওকে। চোখ তুলে তাকালো এবার। অন্তু চোখ বুজে আছে। ঝরঝর করে পানি পড়ছে মেয়েটার চোখ বেয়ে। ঘেন্নায় চেহারা কুঁচকে আছে। জয় ডেকে উঠল, পলাশ ভাই ছাড়েন ওরে, ও বিরক্ত হচ্ছে মনে হয়। পলাশ বলল, থাম তো বাপ, পাগল টাগল হইলি নাকি? সুপসাপ গিলে যা আপাতত, পরে ভাগ দেব। জয় উঠে এগিয়ে গিয়ে শান্ত হাতটা পলাশের হাতের উপর রাখে। ছাড়েন ওকে, ছাড়তে বলতেছি আমি। উজ্জ্বল লুকানো জিদ জয়ের স্বরে। পলাশও জিদ করে শক্ত করে চেপে ধরতে যায় জয়কে। ওর ছেলেরা পজিশন নিচ্ছে নিজেদের। আচমকা জয় জানোয়ারদের মতো গর্জে উঠল, ছাড়, ছাড়তে বলতেছি না, ছাড়। পুরো রুফটপ কম্পিত হয় সেই স্বরে। একদম কুমোট হয়ে উঠল পরিবেশটা। খ্যাপা মহিষের মতো শ্বাস ফেলল জয়। পলাশের হাতটা খামচে ধরে অন্তুর কোমর থেকে সরিয়ে দেয় জয়। তার চেহারা দেখতে তখন মানুষের মতো লাগছিল না। দাঁতে দাঁত পিষে আবার সামলালো। অন্তুর হাতটা এখনও পলাশের থাবায়। জয় পলাশের হাতের উপর নখ গেঁথে দিয়ে দাঁতে দাঁত ঘষে নিজেকে সামলাতে চেষ্টা করলো যেন। ছেড়ে দেন পলাশ ভাই, জেদ উঠতেছে আমার। পলাশ হেসে উঠল, জয় আমি জানি তুই খ্যাপা, তবে একদম বোকা না। কিন্তু এখন এইরকম বোকামি করতেছিস কেন ভাই? কার সাথে কি করতেছিস হুঁশ আছে? একটা মা গিরে ছাড়াইতে তুই কেমনে কি জয় আমার সাথে? জয় পলাশের হাত মুচড়াতে মুচড়াতে বলল, ব্যাপার সেইটা না পলাশ ভাই, আপনি ওটা ধরেন, সমস্যা নাই। আপনার ইচ্ছে হয়েছে আপনি ধরবেন, এরপর যা মনে চায় করবেন, পারলে টেনে টুনে ছিঁড়ে ফেলবেন। অ্যাবসোলিউটলি আই জাস্ট ফাকিং ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। বাট আপনি আমার কথা শুনবেন না? ভিতরে কেমন জানি সুর নাচতেছে ভাই। মন চাচ্ছে সবগুলোর একদম ছেঁচে ফেলি। আপনার ইচ্ছে হয়েছে আপনি ওরা ধরবেন, কিন্তু আমি যে বললাম ছাড়েন, এই কথা মানার জন্য ওকে ছেড়ে দেওয়ার ছিল। ওকে ধরাটা সমস্যা না। আমি যে বললাম ছাড়েন, এইটা আপনি শুনতেছেন না, এটাই সমস্যা। একবার না, কয়েকবার কইছে ছাড়তে। পলাশের লোকেরা ক্ষিপ্র পায়ে এগিয়ে আসে জয়ের দিকে। চারপাশে তখন ঘন অন্ধকারের কুয়াশা ভিড় জমিয়েছে। জয় খিঁচে টান মেরে অন্তুকে ছাড়িয়ে নেয় পলাশের হাত থেকে। পলাশ অল্প ছিটকে পড়ল। জয় পেছনের শার্ট উঁচিয়ে হোলস্টার থেকে পিস্তল বের করে হাতে রাখতেই সকলে একটু পিছিয়ে গেল। অন্তু দৌড়ে গিয়ে বসে পড়ে আব্বুর পাশে। অল্প আলোতে দেখতে পায় আব্বুর কানের কাছটা বিভিন্ন স্থানে পুড়িয়ে দেওয়া হয়েছে। সিগারেট ঠেকিয়ে পোড়ানো হয়েছে। ত্বক ঝলসে গেছে সেসব স্থানের। অন্তু পারল না বুকে ছুরি বসিয়ে বুকের আটকে আসা শ্বাসকে হালকা করতে। চোখের সামনে ভাসছে যখন আব্বুর কানে জ্বলন্ত সিগারেটের হলকা চামড়া বিদীর্ণ করে ক্ষত তৈরি করছিল। তখন কেমন লেগেছিল আব্বুর? আর্তনাদ করে থামাতে বলেছিল ওদের। অন্তুর মাথাটা ঘুরে আসে। বুকে মনে হলো গব গবিয়ে রক্ত বয়ে যাচ্ছে। গভীর ক্ষত, অনবরত তীব্র যন্ত্রণারা
সরু সূঁচের ন্যায় খোঁচাচ্ছে। জয় পিস্তলের ব্যারেল টেনে বুলেট লোড করে নিল। পলাশের চোখ মৃদু আলোতে চলচল করে উঠল। মুখে সেই প্যাচপ্যাচে হাসি, যা দেখতে ভীষণ ভয়ঙ্কর লাগে, যেন সূর্যগ্রহণের রাত। তার উপর পলাশের মৃদু আওয়াজের অমানুষিক হাসি রাতটাকে কলুষিত নাম দিচ্ছিল। পলাশ বলল, জয়, আমি কিন্তু পলাশ জোয়ারদার। আমার মাথা সব সময় ঠান্ডা বাপ, একদম বরফের মতন ঠান্ডা। আমার ইশারায় মানুষও ঠিক ওইভাবেই রক্ত জমাট বেঁধে মরে। জয় হেসে ফেলল। পিস্তলের মুজেল দিয়ে গলা চুলকে বলল, পরশুদিনের ভোট কেন্দ্রে আপনার মতো পলাশ আর মাজারের মতো খানকির চাওয়াল যদি ২,০০০ উপস্থিত থাকে, আমি জয়, আমির ১,১,০০০-এর জন্য ১,১০০ করে লাশ বিছাবো। তাই দেখবেন বাকি ৯০০রা ওদের জানাজায় উপস্থিত হবে। গন্ডগোল করার কেউ থাকবে না, অন্তত নির্বাচন চলাকালীন সময়ে। সুষ্ঠু স্বাভাবিক ভোটে হামজা পাটোয়ারি পরশুদিন মেয়র নির্বাচিত হবে। জয় পিছিয়ে এসে অন্তুর কাছে ঝুঁকল। আরমিন, দ্রুত ওঠাও তোমার বাপকে, আমরা বের হবো জলদি, দ্রুত। কথা শেষ হলো না, এক খাবলি থুতু এসে পড়ল জয়ের মুখে। তোর মতো জানোয়ারের বাচ্চার সাহায্য লাগবে শেষ পর্যন্ত আমার? তুই তো জারজ রে, তোর কারো বাপকে বা মেয়েকে বাঁচাতে হবে না। পলাশের সরু হাসির আওয়াজ পাওয়া গেল, সাথে লোকগুলোও হাসছে। জয় আরো চমৎকার করে হাসল। মুখের ওপর থেকে থুতুরা মুছতে অন্তুর ঝুলে থাকা ওড়নার প্রান্ত তুলে নিল। তা দিয়ে সযত্নে থুতুটুকু মুছে আরো সুন্দর করে হাসল। তুমি আমায় থুতু দিলে, তোমাকেও থুতু দেবে লোকে, সত্যি বলছি। তবে সেসব ঋণ মিটমাট পরে হবে। এবার একটু আওয়াজ নিচু করলো জয়, কিন্তু এখন ওঠো জলদি। হাজার হোক, আমি একা। পিস্তলেও যদ্দূর সম্ভব বড়জোর ২টো বুলেট আছে। আমি ফাইটিং পারি না অত ভালো। ওঠো, দ্রুত ওঠো। আমি সাহায্য করবো বাপকে ওঠাতে। এতক্ষণ শুনলে অবরুদ্ধ নিষেধের ১৯তম পর্ব। কেমন লেগেছে কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে। পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই চলে আসবে এই চ্যানেলেই। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ।